ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকের এই ক্লাসটি অর্থাৎ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি ঠিক করেছি যে যেহেতু আমাদের WBCS পরীক্ষাটি যেহেতু ডেসক্রিপটিভ মোডে চলে যাচ্ছে, তো সেহেতু আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেটা আমাদের কিন্তু খুব গুরুত্বের সাথে পড়তে হবে। সেই কারণে আমি একটা নতুন প্লেলিস্ট তোমাদের করে দিচ্ছি, যেখানে দেশ জুড়ে যে কারেন্ট ইস্যুসগুলো ঘটবে তার ওপরে একটা একাডেমিক ডিসকাশন করা। ওকে, তো সেই উদ্দেশ্য নিয়ে তোমরা জানো কি না যে আমাদের দেশে কিন্তু একটা বিরাট বড় ঘটনা ঘটেছে, যেটা মিডিয়াতে তেমনভাবে হাইলাইট না হলেও আমাদের পরীক্ষার দিক থেকে এবং ভবিষ্যতে কিভাবে আমাদের এই দেশ চলবে বা এই দেশের মধ্যে যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে সেটা কিভাবে পরিচালিত হবে, এই সমস্ত বিষয়টা কিন্তু এখন সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের ওপরে ডিপেন্ড করছে, বা সুপ্রিম কোর্টের একটা ডিসিশনের ওপরে, বা সুপ্রিম কোর্টের একটা নেক্সট পদক্ষেপ কি হবে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। ঠিক তো আমরা জানি যে প্রেসিডেন্ট মুর্মু তিনি সম্প্রতি সুপ্রিম কোর্টের কাছে 14টি প্রশ্ন পাঠিয়েছেন। সেই 14টি প্রশ্নের মাধ্যমে এইটুকুন ক্ল্যারিফিকেশন তিনি চেয়েছেন যে জুডিশিয়ারি কি কখনো এক্সিকিউটিভের ওপরে হস্তক্ষেপ করতে পারেন কিনা, বা সুপ্রিম কোর্টের জুরিসডিকশন কতটুকুন, এক্সিকিউটিভের জুরিসডিকশন কতটুকুন এবং লেজিসলেচারের জুরিসডিকশন কতটুকু। ওকে, আর তার সাথে সাথে ইন্টার স্টেট রিলেশন এবং ইউনিয়নের সাথে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে স্টেট গভর্নমেন্টের কি রিলেশন, এই সার্বিক বিষয় নিয়ে একটা ঘটনা হয়েছে। তো সেই বিষয়টাই আজকের ক্লাসে আমরা কিন্তু আলোচনা করব। আর এই ক্লাসের যে নোট, সেই নোটটা কিন্তু PDF ফরম্যাটে তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। আমি এটাকে দিয়ে দেবো, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। সো এখনই যারা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করোনি, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে জয়েন করবে, ঠিক আছে? তাহলে আজকের যে ডিসকাশনটা হবে সেটা পলিটিক্যাল ডিসকাশন নয়, বরং সেটা হবে একটা কনস্টিটিউশনাল ডিসকাশন। ওকে, এই জন্য আমি লিখে রেখেছি যে প্রেসিডেন্ট মুর্মুর এই যে সুপ্রিম কোর্টের কাছে যে 14টি প্রশ্ন পাঠানো, এই বিষয়টাকে আমরা কনস্টিটিউশনাল অ্যাসপেক্ট থেকে আলোচনা করব, ঠিক আছে? সামনের দিনে যত পরীক্ষায় আসবে না কেন সেই সেই জায়গায় কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হতে পারে। হ্যাঁ, সো ভিডিওটিকে কন্টিনিউয়াসলি দেখতে থাকো, কমপ্লিট এটাকে দেখো। ওকে, বাকি ভিডিওটিকে একবার লাইক করে দাও। আমি দেখেছি চ্যানেলে সবাই ক্লাস দেখছে বটে, কেউ কিন্তু লাইক করছে না। হ্যাঁ, সো এখনই একটা লাইক করো। ওকে, বেশ, চল বিষয়টা কি হয়েছে এটা একটু শুনি। প্রেসিডেন্ট মুর্মুজ 14 questions to the Supreme Court, a constitutional discussion by WBCS guide. Okay, now background of the issue, এই ইস্যুটার ব্যাকগ্রাউন্ড কি? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, দেখো, তামিলনাড়ু রাজ্য, তার সিএম MK স্টালিন তার ক্যাবিনেটের মাধ্যমে বেশ কতগুলো বিল তাদের অ্যাসেম্বলিতে আনা হয়েছে, ঠিক আছে? এবার সেই বিলগুলোকে সেইখানকার যিনি রাজ্যপাল আছেন, অর্থাৎ RN রবি, তিনি এখনো তার মতামত, তার অ্যাসেন্ট এখনো সেই বিলগুলোতে তিনি দেননি। এখন কথা হলো যে কেন দেননি তার বিল, কেন তিনি অ্যাসেন্ট দেননি? কারণ তোমরা সম্প্রতি দেখে থাকবে যে তামিলনাড়ুর চিফ মিনিস্টার MK স্টালিন, সে ভারতের থেকে বাইরে, অর্থাৎ একটা সভরেন পাওয়ার, মানে তিনি একটা স্বাধীন দেশ, মানে নিজের রাজ্যটাকে একটা স্বাধীন দেশ হিসাবে চালানোর মতন একটা টেন্ডেন্সি তিনি নিয়েছেন। আর সেই সমস্ত রিলেটেড কিছু আইন তার পার্লামেন্টে বিল, তার তার অ্যাসেম্বলিতে বিল হিসাবে এনেছেন তামিলনাড়ু অ্যাসেম্বলিতে। আর সেই জায়গা থেকে কিন্তু RN রবি সেই বিলগুলোকে হোল্ড করে দিয়েছেন, তার অ্যাসেন্ট এখনো দেননি। আর সেই বিষয়ে আর্টিকেল 32 এর মাধ্যমে MK স্টালিন অর্থাৎ তামিলনাড়ু রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। আর সুপ্রিম কোর্ট 8ই মে, এই 2025 সালের 8ই মে, মানে গত মাসে একটা ভার্ডিক্ট দিয়েছে। যে ভার্ডিক্টের মধ্যে কনস্টিটিউশনাল বডিজ যেগুলো রয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি এবং রাজ্যপাল, তাদের যে একটা তাদের মধ্যে তাদের যে একটা ডিসক্রিশনারি পাওয়ার আছে, সেই পাওয়ারটাতে হস্তক্ষেপ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ওকে, আর সেই জায়গা থেকেই প্রেসিডেন্ট মুর্মু সুপ্রিম কোর্টের কাছে 14টি প্রশ্ন জিজ্ঞেস করেছে।
সার্বিক বিষয়টাকে আজকে আমরা দেখব, প্রশ্নগুলো কি কি, কনস্টিটিউশনাল প্রভিশনস প্রেসিডেন্টের জন্য কি রয়েছে, গভর্নরের জন্য কি রয়েছে, সুপ্রিম কোর্টের জন্য কি রয়েছে, এই সার্বিক বিষয়গুলো আজকের আলোচনাতে হবে। তাহলে প্রেক্ষাপট বোঝা গেল। প্রেক্ষাপট, এই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের মাধ্যমে, যেটা 8 মে 2025 সুপ্রিম কোর্ট দিয়েছে, যেটা তামিলনাড়ু গভর্নর আর এন রবি তিনি অ্যাসেন্টিং to the state bills এই বিষয় নিয়ে, okay, the court mandated that the governors and the president, okay, must act within a reasonable time। এইটা খুব গুরুত্বপূর্ণ কথা। দেখো, স্টেটের ক্ষেত্রে স্টেট অ্যাসেম্বলিতে যদি কোনো বিল সরকার নিয়ে আসে, তার সেই বিলে মানে মানি বিলটা ছাড়া, হ্যাঁ মানে মানি বিল ছাড়া অন্য যে সকল বিল আছে সেই বিলগুলোতে রাজ্যপাল তার কনসেন্ট দেবেন কিনা, তার অ্যাসেন্ট দেবেন কিনা, সেটা তার উপরে ডিপেন্ড করছে। ওকে, সেটা যদি আমাদের দেশের পরিপন্থী হয়, আমাদের কনস্টিটিউশনের পরিপন্থী হয়, বা আমাদের দেশের যে আইডিওলজিক্যাল যে চিন্তা তার যদি পরিপন্থী হয়, তাহলে সেইখানে সেই বিলগুলোতে নিশ্চিত রূপে রাজ্যপাল তার সম্মতি প্রদান করবেন না। আমাদের ভারতের যে ফেডারেল স্ট্রাকচার, সেটাকে যদি একবার খেয়াল করে দেখো, তাহলে দেখবে যে ইউনিয়ন গভর্নমেন্টের কেন্দ্র সরকারের যিনি হেড, তিনি হচ্ছেন আমাদেরকে না প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। ওকে, প্রেসিডেন্ট পার্লামেন্টের একটা অংশ, সেই হিসাবে ইউনিয়ন গভর্নমেন্টের একটা অংশ হয়ে যায়। তো প্রেসিডেন্টের প্রতিনিধি হচ্ছেন বিভিন্ন রাজ্যের গভর্নররা। তাহলে যে কোনো রাজ্যের গভর্নর তারা কারা? তারা হচ্ছে প্রেসিডেন্টের প্রতিনিধি সেই রাজ্যে। আর প্রেসিডেন্ট যেহেতু কেন্দ্র সরকারের পরামর্শে তার সকল কাজ করে থাকে, তাই একাধারে বোঝা যায় যে গভর্নরগুলো কেন্দ্র সরকারেরই রেপ্রেজেন্টেটিভ হয়ে রাজ্যগুলোতে থাকেন। তো সেই ক্ষেত্রে কোনো রাজ্য যদি কোনো আইন তৈরি করতে চায়, তাহলে সেটা রাজ্যপালের কনসেন্ট নিতে হবে, রাজ্যপালের সাইন নিতে হবে। আর সেই রাজ্যপালের সাইন নেবার আগে রাজ্যপাল সেটা অবশ্যই কেন্দ্র সরকারকে সেটা ইনফর্ম করবে যে এই রাজ্য এই বিষয়ে আইন আনতে চাইছে। হ্যাঁ, তো সেটাকে কি করা যায়? তখন কেন্দ্র সরকার যদি দেখেন যে এটা আমাদের দেশের স্বার্থের পরিপন্থী হয়ে যাচ্ছে, আমাদের ইউনিটির পরিপন্থী হয়ে যাচ্ছে, কারণ ভারতবর্ষ কি, ভারতবর্ষ হচ্ছে একটা ইউনিয়ন অফ স্টেট। তাহলে ইউনিয়ন অফ স্টেট হলে যদি এই চিন্তাভাবনার বিরুদ্ধ কোনো আইন কোনো রাজ্য যদি পাশ করে, তাহলে স্বভাবতই গভর্নর কিন্তু সেখানে অ্যাসেন্ট দেবেন না। ওকে, বেশ, তাহলে যে ঘটনাটা ঘটেছে, আশা করছি বুঝতে পেরেছো কি ঘটনা ঘটেছে। তামিলনাড়ু সরকারের 10টি বিল তাদের অ্যাসেম্বলি থেকে তারা পাস করিয়ে নিয়েছে, অথচ রাজ্যপাল আর.এন. রবি তিনি তার অ্যাসেন্ট এখনো সেই বিলগুলোতে দেননি, যার কারণে তামিলনাড়ু সরকার আর্টিকেল 32 এর মাধ্যমে সুপ্রিম কোর্টে এসেছে, এবং সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ রায় দিয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রেসিডেন্ট এবং গভর্নরকে, হ্যাঁ, টাইম বেঁধে দেওয়া হয়েছে যে কোনো বিলে তারা 3 মাসের মধ্যে, হ্যাঁ, টাইম বেঁধে দেওয়া হয়েছে 3 মাসের মধ্যে তাদেরকে তাদের মতামত জানিয়ে দিতে হবে। ওকে, এবং 3 মাসের মধ্যে যদি তারা তাদের মতামত না দেয়, তাহলে বলা হয়েছে ডিমড অ্যাসেন্টের কথা বলা হয়েছে। এই যে কনস্টিটিউশনে দেখো, আমাদের কনস্টিটিউশনের যারা ব্যাখ্যাকর্তা সে হচ্ছে সুপ্রিম কোর্ট। ওকে, তো সেই ক্ষেত্রে যখন কনস্টিটিউশনের কোনো প্রভিশনসে বুঝতে আমাদের অসুবিধা হয়, তখন আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই, আর সুপ্রিম কোর্ট সেই বিষয়টাকে আমাদের ব্যাখ্যা করেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে সুপ্রিম কোর্ট হচ্ছে কনস্টিটিউশনের ব্যাখ্যাকর্তা, ঠিক? তাহলে সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের যে কোনো ভার্ডিক্ট, হ্যাঁ, কনস্টিটিউশনের একটা রুলসের মতন, কনস্টিটিউশনের একটা আর্টিকেলের মতনই কিন্তু কাজ করে। যেমন করে বিগত দিনে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্টের মাধ্যমে আমরা যে কেশবানন্দ ভারতী কেস যখন হয়েছিল, ওই সময় আমরা দেখেছিলাম যে বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন, তাই না, এই বিষয়টা আমরা দেখেছিলাম। তাহলে সেই ক্ষেত্রে এইবার যেটা আমরা দেখেছি, এই 8ই মে যে রায়টা হয়েছে, সেখানে দেখেছি ডিমড অ্যাসেন্ট কনসেপ্ট। ওকে, অর্থাৎ রাজ্যপাল বা রাষ্ট্রপতি তারা যদি সরকারের পাশ করা আইনে যদি 3 মাসের মধ্যে তারা যদি তাদের অ্যাসেন্ট না দেয়, তাহলে সেটাকে ধরে নেওয়া হবে যে তাদের ডিমড অ্যাসেন্ট সেইটাতে রয়েছে। কিন্তু এই ঘটনাটা করা যে প্রেসিডেন্টের পদের মানে অপমান করা, বা রাজ্যপালের যে পদ সেই পদটাকে অপমান করা, এই বিষয়টার জন্যই কিন্তু কন্ট্রোভার্সিটা খাড়া হয়েছে। বোঝা গেল? সেই কারণে আমাদের প্রেসিডেন্ট মুর্মু
তিনি কি করেছেন, আর্টিকেল 143 আন্ডারে আর্টিকেল 143 সাবক্লজ এ এর আন্ডারে কি লেখা আছে এখানে, এই আর্টিকেলটিতে লেখা আছে যে প্রেসিডেন্ট সময় সময়ে সুপ্রিম কোর্টের থেকে কোনো কিছু অ্যাডভাইজারি জিজ্ঞেস করতে পারেন। তো সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট মুর্মু 14টি কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেনগুলো যতটা সহজ বলে মনে হয়েছে ততটা সহজ কিন্তু কোয়েশ্চেনগুলো নয়, কারণ এই সুপ্রিম কোর্ট এখন কি সিদ্ধান্ত নেবে বা এই 14টি কোয়েশ্চেনের কি উত্তর পাঠাবে প্রেসিডেন্টের কাছে, এটা কিন্তু দেখবার বিষয়। সো সেই দিক থেকে কিন্তু আমাদের এই লেকচারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। ওকে, চলো এবার যাই। তাহলে দেখো, আচ্ছা এখানে একটু পড়ে দিই। ইন রেসপন্স প্রেসিডেন্ট মুর্মু সাবমিটেড a reference to the Supreme Court under Article 143 subclause 1 questioning the court's authority to impose such timelines, অর্থাৎ কোর্ট কি, যেখানে কনস্টিটিউশনে কোথাও রাজ্যপালকে বা রাষ্ট্রপতিকে টাইম লিমিট বেঁধে দেওয়া হয়নি যে এই সময়ের মধ্যেই তোমাকে ওই বিলটিতে অ্যাসেন্ট করতে হবে। এই টাইম যখন কনস্টিটিউশন বেঁধে দেয়নি, তাহলে তুমি অর্থাৎ কোর্ট তোমার কি অথরিটি আছে যে তুমি এই কনস্টিটিউশনাল বডিজ অর্থাৎ রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে সময় বেঁধে দিচ্ছ। She argued that the question does not specify any time frame for granting assent, অর্থাৎ অ্যাসেন্ট গ্র্যান্ট করার জন্য কোনো টাইম ফ্রেম স্পেসিফিক্যালি কনস্টিটিউশন আছে কি, and the judiciary's directive might infringe upon the separation of powers, আর সুপ্রিম কোর্টের এই যে বা জুডিশিয়ারির এই যে ডাইরেক্টিভস, এই যে নির্দেশনা, এইগুলো কি সেপারেশন অফ পাওয়ার্সের অর্থাৎ কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের, রাষ্ট্রপতির এবং রাজ্যপালের যে ক্ষমতার বন্টন হয়েছে সেইটাকে ইনফ্রিঞ্জ করে কিনা, এই বিষয়ে তিনি কিন্তু সুপ্রিম কোর্টকে জানতে চেয়ে 14টি প্রশ্ন পাঠিয়েছেন। ওকে, এবার আমরা দেখে নিই এতে পলিটিক্যাল আর লিগাল রিয়াকশনস কি আসছে। যখনই প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে এই 14টি কোয়েশ্চেন্স পাঠিয়েছে, তখন স্বাভাবিকভাবে একটা পলিটিক্যাল ডিবেট শুরু হয়ে গেছে, যেখানে তামিলনাড়ুর সিএম যিনি MK স্টালিন, সে ক্রিটিসাইজ করেছে প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের এই বিষয়টাকে, হ্যাঁ, ভিউইং ইট অ্যাজ অ্যান, তার বক্তব্য কি, তার বক্তব্য হচ্ছে ইট ইজ অ্যান অ্যাটেম্প্ট টু আন্ডারমাইন দ্য জুডিশিয়ারি অ্যান্ড ডিলে দ্য ইমপ্লিমেন্টেশন অফ স্টেট লেজিসলেশন, অর্থাৎ স্টেট লেজিসলেশনের কাজে যে ডিলে হচ্ছে রাজ্যপালের সম্মতি না পাওয়ার কারণে বা জুডিশিয়ারির কাজে হস্তক্ষেপ হচ্ছে বলে তিনি এটা মন্তব্য করেছেন। He accused the central government of using constitutional mechanisms to interfere with opposition ruled state. তিনি এটা অভিযোগ করেছেন যে কেন্দ্র সরকার তার মেকানিজমকে ব্যবহার করে অপোজিশন রুলড স্টেটস যেগুলো রয়েছে, অর্থাৎ বিজেপি শাসিত বা এনডিএ শাসিত রাজ্যগুলো যেগুলো নয়, হ্যাঁ, সেই সমস্ত রাজ্যগুলোতে তারা হস্তক্ষেপ করছে বলে এটা MK স্টালিন মানে অভিযোগ করেছেন। এর সাথে লিগাল এক্সপার্ট যারা রয়েছেন তারা কি করেছেন, লিগাল এক্সপার্টস হ্যাভ এক্সপ্রেসড কনসার্নস ওভার দ্য নেসেসিটি অফ দ্য রেফারেন্স, কিন্তু যারা লিগাল এক্সপার্টস, যারা এই আইন বিষয়টা নিয়ে দক্ষ, যারা এই আইন বিষয়গুলো নিয়ে কাজ করেন, তারা কিন্তু এই কোয়েশ্চেন্সগুলোকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন হ্যাঁ সত্যি সত্যি সুপ্রিম কোর্ট বা জুডিশিয়ারি, হ্যাঁ, এক্সিকিউটিভ যে ডিপার্টমেন্টগুলো বা এক্সিকিউটিভ যে পদগুলো রয়েছে সেই জায়গায় তারা হস্তক্ষেপ করতে পারে কিনা। নাথিং দ্যাট এস্টাবলিশড jurisprudence, okay, already outlines the responsibilities of governors and the president in assenting to bills, অর্থাৎ যেহেতু কনস্টিটিউশন আমাদের অলরেডি লিখে দিয়েছে গভর্নর আর প্রেসিডেন্টের কোনো বিলে সম্মতি দেবেন কি না দেবেন, তার কি ভূমিকা সেটা লেখা রয়েছে, তা সত্ত্বেও জুডিশিয়ারির এমন ডাইরেক্টিভস এটা কতটুকুন সঠিক বা কতটুকুন ভুল, এই বিষয়টাকে তারা কোয়েশ্চেন করেছেন। দে আর্গু দ্যাট দ্য সুপ্রিম কোর্টস অপিনিয়ন in such references is advisory and not binding, okay, questioning the practical impact of the president's move, এবং এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রেসিডেন্টসের মুভ কি হবে পরবর্তীকালে, যেহেতু এই বিষয়গুলো বাইন্ডিং নয়, মানে বাধ্যতামূলক নয়। ওকে, নাও এইখানে দাঁড়িয়ে ভাইস প্রেসিডেন্ট আমাদের জগদীপ ধনকড়জি, তো জগদীপ ধনকড়জির কতগুলো পয়েন্ট আমাদেরকে এখানে জানতে হবে, কারণ জগদীপ ধনকড়জি খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় সামনে তুলে এনেছেন এই বিষয়টা হওয়ার পরে। তিনি বলেছেন জুডিশিয়াল ওভাররিচের কথা তিনি বলেছেন, অভিযোগ করেছেন। ধনকর argued that the judiciary cannot direct the president, stating
উই ক্যান নট হ্যাভ আ সিচুয়েশন ওয়ার কোর্টস ডাইরেক্ট দ্য প্রেসিডেন্ট। ওকে, অর্থাৎ ধনকড়জি বলেছেন যে জুডিশিয়ারির এইটা এখতিয়ার নেই যে তারা প্রেসিডেন্টকে ডাইরেক্ট করবে, প্রেসিডেন্টকে নির্দেশ করবে। কেন? কারণ প্রেসিডেন্টই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন। তাহলে যে নিয়োগ মানে যে নিয়োগ পেয়েছে যার হাত ধরে, সেই যদি নিয়োগকর্তাকে কোয়েশ্চেন করে বা ডাইরেক্ট করে, নির্দেশনা দেয়, এই বিষয়টাকে মেনে নেওয়া যায় না। এবং তিনি এর সাথে বলেছেন যে আমাদের দেশ এখনো সেই সিচুয়েশনে পৌঁছায়নি যেখানে কোর্ট প্রেসিডেন্টকে নির্দেশ দিবে। তিনি আবার বলেছেন, তিনি আর্টিকেল 142 এর কথা বলেছেন। দেখো, আর্টিকেল 142 কে একটুখানি আলোচনা করে দিই, কারণ এই জায়গাটা এটাই আলোচনা হওয়া দরকার। আমাদের কনস্টিটিউশন ফ্রেমার্সরা, যারা সংবিধান তৈরি করেছিলেন, হ্যাঁ, গণপরিষদে, তারা একটা বিষয় লক্ষ্য করেছিলেন যে অনেক বিষয় থেকে যায়। দেখো, কনস্টিটিউশন হচ্ছে কি, কনস্টিটিউশনটা হচ্ছে একটা ল বুক। সেই ল বুকে 1 2 3 4 5 6 করে এরকম কিছু কিছু লজ লেখা আছে, কিছু আইন লেখা আছে, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে যে দেশ চলতে চলতে এমন সময় আসতে পারে, এমন পরিস্থিতি আসতে পারে যেখানে কনস্টিটিউশনাল প্রভিশনস খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে, এমন সিচুয়েশন আসতে পারে কিনা, পারে না, অবশ্যই আসতে পারে, যে যেখানে কনস্টিটিউশনাল কোনো প্রভিশনস খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই সময় সেই সমস্যার নিষ্পত্তিটা কে করবে? সেই জন্য আর্টিকেল 142 এর মাধ্যমে সুপ্রিম কোর্টকে একটা বিশাল বড় পাওয়ার দিয়ে দিয়েছিলেন আমাদের সংবিধান প্রণেতারা। এই আর্টিকেল 142 এর মাধ্যমে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের একটা এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার থাকবে টু ডেলিভার কমপ্লিট জাস্টিস, অর্থাৎ কমপ্লিট জাস্টিস ডেলিভার করার জন্য সুপ্রিম কোর্টের একটা স্পেশাল বা একটা এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার্স দেওয়া হলো। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলোতে কনস্টিটিউশনাল প্রভিশনস খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জায়গায় সুপ্রিম কোর্ট যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আইন হয়ে যাবে, সেটাই কনস্টিটিউশনাল প্রভিশনস হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো আর্টিকেল 142 সুপ্রিম কোর্টের একটা কত বড় গুরুত্বপূর্ণ একটা পাওয়ার, বুঝতে পারছো তো? আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে জগদীপ ধনকড়জি প্রশ্ন তুলেছেন, তিনি বলেছেন যে he described Article 142, which grants the Supreme Court extraordinary powers to deliver complete justice, as a nuclear missile. তিনি বলছেন যে আর্টিকেল 142 সুপ্রিম কোর্ট ব্যবহার করছে একটা নিউক্লিয়ার মিসাইল হিসাবে, যেটা against democratic forces available to the judiciary 24/7, অর্থাৎ 24 ঘন্টা মানে 24/7 মানে অল টাইম সুপ্রিম কোর্ট নজর লাগিয়ে বসে থাকে ডেমোক্রেটিক ফোর্সের ওপরে, মানে লেজিসলেশনের ওপরে, যেখানে তারা এই আর্টিকেল 142 কে নিউক্লিয়ার মিসাইলের মতন ব্যবহার করছে। কথাটা ঠিক, কারণ আমরা দেখেছি যে কেন্দ্র সরকার পার্লামেন্টে একটা আইন পাশ করার পরে সেই আইনটি সুপ্রিম কোর্টের ডাইরেকশনে কিন্তু বাতিল হয়েছে। কৃষি কানুন যেটা, কৃষি আইন যেটা ছিল, তাই না? তো বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের সাথে কেন্দ্র সরকারের একটা বিভিন্ন ধরনের সময় সময় একটা মানে কনফ্লিক্ট দেখতে পাচ্ছি। সেই কারণে জগদীপ ধনকড়জি এই বক্তব্য করেছেন। আর একটা বক্তব্য তার গুরুত্বপূর্ণ, কনসার্নস ওভার সেপারেশন অফ পাওয়ার্স। ধনকর emphasized that the judiciary should not act as a super parliament. খুব গুরুত্বপূর্ণ কথা। তিনি বলেছেন যে জুডিশিয়ারি কখনোই একটা সুপার পার্লামেন্ট হিসেবে অ্যাক্ট করতে পারে না, কারণ জনগণের নির্বাচিত প্রতিনিধিরা জনগণের জন্য আইন তৈরি করবেন, এটাই নিয়ম। সেই জায়গায় সুপ্রিম কোর্টে সে নাক গলাবেন না কথায় কথায়। কশনিং against judges performing executive functions, এবং তিনি এটাও বলেছেন যে জাজেরা কেন এক্সিকিউটিভ ফাংশনস এর মধ্যে এসে নাক গলাচ্ছে, অর্থাৎ রাষ্ট্রপতির কাজে বা রাজ্যপালের কাজে কেন নাক গলাচ্ছে, এই বিষয়টা তিনি এখানে উল্লেখ করেছেন। ওকে, তো এবার আসো আমরা আগে যাই। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু's 14 কনস্টিটিউশনাল কোয়েশ্চেন্স টু দ্য সুপ্রিম কোর্ট। কি কি কোয়েশ্চেন্স করেছেন দেখে নাও একবার। 1 নাম্বার কোয়েশ্চেন, গভর্নরস অপশনস। প্রশ্ন করেছেন রাষ্ট্রপতি, what are the constitutional options available to a governor when a bill is presented under article 200? অর্থাৎ আর্টিকেল 200 তে কি আছে? আর্টিকেল 200 তে আছে যে রাজ্য সরকার যখন কোনো বিল লেজিসলেশনে মানে রাজ্যের বিধানসভায় যখন তারা পাশ করবে, সেইটা রাজ্যপালের কাছে সই করার জন্য আসবে, তখন রাজ্যপালের কাছে কনস্টিটিউশন যতগুলো প্রভিশনস দিয়ে রেখেছে তার বাইরে তাকে আর কি করার আছে, এইটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে।
দেখবো আমরা আর্টিকেল 200 কি আছে একটু পরে। ওকে, চলো তারপর প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে এইড অ্যান্ড অ্যাডভাইসের কথা। বলছে ইজ দ্য গভর্নর বাউন্ড by the aid and advice of the Council of Ministers in all options under Article 200? বলছে 200 আর্টিকেলের মধ্যে যা কিছু যে কটা চারটে অপশন আছে, তো এই চারটে অপশনের মধ্যে থেকেই কি বাধ্য রাজ্যপাল তার মানে অ্যাসেন্ট দিতে? তারপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ইনজাস্টিসিয়েবল অফ গভর্নর্স ডিসক্রিশন। হ্যাঁ, যে জাস্টিসিয়েবল অফ গভর্নর্স ডিসক্রিশন, গভর্নরের যে ডিসক্রিশন, গভর্নরের যে এক্সট্রা ক্ষমতা, বলছে ক্যান গভর্নর্স ডিসক্রিশনারি অ্যাকশনস আন্ডার আর্টিকেল 200 বি জাস্ট টু জুডিশিয়াল রিভিউ? বলছে যে রাজ্যপালের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কি জুডিশিয়াল রিভিউর আন্ডারে আনা যেতে পারে? তারপর প্রশ্ন করেছেন আর্টিকেল 361 প্রোটেকশন। ডাজ আর্টিকেল 361 প্রোভাইড অ্যাবসলিউট ইমিউনিটি টু দ্য গভর্নরস অ্যাকশনস আন্ডার আর্টিকেল 200 ফ্রম জুডিশিয়াল স্ক্রুটিনি? এবং এইখান থেকে দাঁড়িয়ে কিন্তু দেখো আর্টিকেল 361 এটা বলা আছে রাজ্যপাল তার পাওয়ার রয়েছে, তিনি কোনো বিলে তার সম্মতি প্রদান করবেন কিনা করবেন না, এটা তার সম্পূর্ণ পাওয়ার, তার একদম তার পদের একটা ব্যক্তিগত পাওয়ার বলতে পারো। তো সেইটার সাথে এই আর্টিকেল 200 এটা কখনো সংঘর্ষমূলক হয় কিনা এই বিষয়টা প্রশ্ন জিজ্ঞেস করেছে। আমরা একটু পরে এগুলোকে দেখবো, তখন আশা করছি ক্লিয়ার হবে। ইম্পোজিং টাইমলাইনস অন গভর্নর, বলছে গভর্নর উপরে টাইমলাইন ইম্পোজ করে দেওয়া। বলছে ক্যান কোর্টস ইম্পোজ টাইমলাইনস অন গভর্নরস অ্যাকশনস আন্ডার আর্টিকেল 200 ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য কনস্টিটিউশনাল প্রভিশনস? বলছে কনস্টিটিউশনাল প্রভিশনসে কোথাও কোনো টাইমলাইন ইন্ডিকেট করা নেই, তাহলে কোর্ট কি পারে যে গভর্নরের উপরে টাইমলাইন বেঁধে দিতে? জাস্টিসিয়েবল অফ প্রেসিডেন্টস ডিসক্রিশন, এবং এখানে দেখো গভর্নরের কথাও বলেছেন তিনি, তারপর তার নিজের কথাও, রাষ্ট্রপতির কথাও বলেছেন। বলছেন ইজ দ্য প্রেসিডেন্টস ডিসক্রিশন আন্ডার আর্টিকেল 201 যা সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ? বলছে রাষ্ট্রপতি যে ক্ষমতা রয়েছে 201-এ, দেখো রাজ্যপালের যে ক্ষমতা 200 নম্বর আর্টিকেলে আছে, রাষ্ট্রপতির সেই ক্ষমতা 201 নম্বর আর্টিকেলে আছে। তাই বলছে 201 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতির যে ক্ষমতা রয়েছে, অর্থাৎ সে কোনো বিলে সরকারের পাশ করা কোনো বিলে তার সম্মতি দেবে কিনা দেবে না। হ্যাঁ, তো এই বিষয়টা কি কোর্ট এটাকে জাস্টিস মানে জুডিশিয়াল রিভিউর আন্ডারে আনতে পারে? তারপর একই কথা এখানে লিখেছে ইম্পোজিং টাইমলাইনস অন প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্ট যে 201-এর আন্ডারে যে ক্ষমতা ভোগ করছে সেখানে কি টাইমলাইন কোথাও বেঁধে দিতে পারে, যেখানে কনস্টিটিউশনাল কোনো ব্যাকিং নেই, কনস্টিটিউশনে কোথাও কোনো টাইমলাইন ইন্ডিকেট করা নেই, তাহলে কোর্ট কি সেটা বেঁধে দিতে পারে? এই প্রশ্ন। তারপর জিজ্ঞেস করেছে সিকিং সুপ্রিম কোর্টস অ্যাডভাইস, সুপ্রিম কোর্টের অ্যাডভাইস চেয়েছেন তিনি। কি বলছেন? ইজ দ্য প্রেসিডেন্ট রিকোয়ার্ড টু সিক দ্য সুপ্রিম কোর্টস অপিনিয়ন আন্ডার আর্টিকেল 143 when a bill is reserved by the governor? বলছে গভর্নর যদি কোনো বিল রিজার্ভ করে রাখেন ফর প্রেসিডেন্ট, ওকে, তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি আন্ডার আর্টিকেল 143 সেইটাকে কি তোমার মানে আচ্ছা এই বিষয়ে সুপ্রিম কোর্টের থেকে তিনি অপিনিয়ন চেয়েছেন যে এই ক্ষেত্রে কি করা যেতে পারে। দেখো গভর্নরের যে চারটে পয়েন্টের কথা বলেছিলাম না, গভর্নরের যে চারটে ক্ষমতা, সেই চারটে ক্ষমতার মধ্যে হয় সে অনুমতি দিয়ে দেবে, না হলে বিলটাকে সে আবার পুনর্বিবেচনার জন্য পাঠাবে, হ্যাঁ, অথবা সেটাকে সে হোল্ড করবে, অথবা সেটা রাষ্ট্রপতির জন্য রেখে দেবে। তো সেই ক্ষেত্রে বলছে রাষ্ট্রপতির জন্য যদি গভর্নর কোনো বিল রিজার্ভ রাখে, তাহলে সেই ক্ষেত্রে কোর্ট কি আগে থেকে লাফ দিয়ে উঠে আর্টিকেল 143 ইউজ করে এই কাজটা করতে পারে? তারপর বলছে প্রি ইনঅ্যাক্টমেন্ট জুডিশিয়াল রিভিউ, বলছে ক্যান কোর্টস অ্যাডজুডিকেট অন দ্য কন্টেন্টস অফ আ বিল বিফোর ইট বিকামস ল? বলছে কোনো বিল আইনে পরিণত হওয়ার আগেই কোর্ট কি সেই বিষয়টা নিয়ে তদারকি করতে পারে? একটা বিল আইনে পরিণত হবে, তারপর গিয়ে কোর্ট সেটাকে দেখবে, জুডিশিয়াল রিভিউ করবে যে সেটা কনস্টিটিউশনাল যে বেসিক স্ট্রাকচার সেটার পরিপন্থী হচ্ছে কিনা বিষয়টা। তো যেটা এখনো আইনেই পরিণত হয়নি সেই বিল নিয়ে কি কোর্ট কোনো ভূমিকা রাখতে পারে? তারপর প্রশ্ন করেছে আর্টিকেল 142 স্কোপ এবং আর্টিকেল 142 যেটা সুপ্রিম কোর্টের একটা স্পেশাল পাওয়ার, এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার, হ্যাঁ, সেইটা তোমার প্রেসিডেন্ট বা গভর্নরের যে ক্ষমতা সেটাকে খর্ব করছে কিনা।
ওকে, বলছে ক্যান দ্য সুপ্রিম কোর্টস পাওয়ার্স আন্ডার আর্টিকেল 142 ওভাররাইড অর সাবস্টিটিউট দ্য কনস্টিটিউশনাল রোলস অফ দ্য প্রেসিডেন্ট অর গভর্নর, প্রেসিডেন্ট বা গভর্নরের যে ভূমিকা সেইটাকে ওভাররাইড করছে কিনা সুপ্রিম কোর্টের এই আর্টিকেলটি। ওকে, ভ্যালিডিটি অফ স্টেট লস উইদাউট অ্যাসেন্ট, এবং রাজ্যপালের অ্যাসেন্ট ছাড়া কোনো বিল আইনে পরিণত হবে কিনা, আর হলেও তার ভ্যালিডিটি থাকবে কিনা। কারণ সুপ্রিম কোর্ট বলেছে যে যদি 3 মাসের মধ্যে গভর্নর বা প্রেসিডেন্ট সরকারের পাশ করা বিলে সই না করে তাহলে সেটা আইনে পরিণত হয়ে যাবে। ডিমড অ্যাসেন্টের কনসেপ্ট নিয়ে এসছে। তাই প্রেসিডেন্ট জিজ্ঞেস করেছেন যে সেই আইনের ভ্যালিডিটি আছে কিনা। ইজ আ স্টেট লেজিসলেচারস ল ভ্যালিড উইদাউট দ্য গভর্নরস অ্যাসেন্ট আন্ডার আর্টিকেল 200? আর আর্টিকেল 200 এর আন্ডারে গভর্নরের যে অ্যাসেন্ট দেওয়ার যে শক্তি, তার বাইরে দাঁড়িয়ে তার যদি সম্মতি না থাকে তাহলে সেই লয়ের কোনো ভ্যালিডেশন আছে কিনা। তারপর জিজ্ঞেস করেছেন বেঞ্চ স্ট্রেংথ ফর কনস্টিটিউশনাল কোয়েশ্চেন্স, যখন কোনো কনস্টিটিউশনাল কোয়েশ্চেন উদয় হয় সামনে, তখন বেঞ্চের স্ট্রেংথ কতটা হওয়া লাগবে। মানে শুধুমাত্র 5 জন, দেখো আর্টিকেল 145 এর 3 নম্বর আর্টিকেলে বলা রয়েছে যে অ্যাটলিস্ট 5 জাজেসের বেঞ্চ দরকার। যখনই দেশে কোনো কনস্টিটিউশনাল কোয়েশ্চেন্স অ্যারাইজ হবে তখন মিনিমাম 5 জনের জাজের একটা বেঞ্চ সেটার উপরে রায় দিবে। তো সেই ক্ষেত্রেই উনি প্রশ্নটা জিজ্ঞেস করেছেন, ইজ ইট ম্যান্ডেটরি ফর দ্য সুপ্রিম কোর্ট টু রেফার সাবস্ট্যান্সিয়াল কনস্টিটিউশনাল কোয়েশ্চেন টু আ বেঞ্চ অফ অ্যাটলিস্ট 5 জাজেস আন্ডার আর্টিকেল সো অ্যান্ড সো? তো মাত্র 5 জনের বেঞ্চ দিয়ে কি এটা সম্ভব হবে? লিমিটস অফ আর্টিকেল 142 বলছে, ডাজ আর্টিকেল 142 অ্যালাউ দ্য সুপ্রিম কোর্ট টু ইস্যু ডাইরেকশনস ইনকনসিস্টেন্ট উইথ এক্সিস্টিং লস? খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, জুরিসডিকশন ইন ইউনিয়ন স্টেট ডিসপিউট, এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ইউনিয়ন স্টেট ডিসপিউটের জুরিসডিকশনটা কার? এই ডিসপিউটটাকে সমাধান করার জুরিসডিকশন কার? সেটা ইউনিয়ন গভর্নমেন্টের, সেটা ইন্টারস্টেট রিলেশনের, নাকি সুপ্রিম কোর্টের? বলছে ইজ আর্টিকেল 131 দ্য সোল কনস্টিটিউশনাল প্রভিশন ফর রিজলভিং ডিসপিউটস বিটুইন দ্য ইউনিয়ন স্টেট গভর্নমেন্টস। তো ইউনিয়ন আর স্টেট গভর্নমেন্টের মধ্যে যদি কোনো ধরনের কোনো প্রবলেম সৃষ্টি হয় আন্ডার আর্টিকেল 31 অনুযায়ী সেটা সলিউশন হবে। সেই ক্ষেত্রে কোর্টের ভূমিকা কি আছে, কোর্টের জুরিসডিকশন কি আছে? তো বুঝতে পারছো এই যে কোয়েশ্চেন্স গুলো প্রেসিডেন্ট মুর্মু করেছেন, অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আমরা জানি যে মুর্মু এটা ছাড়বেন না, কারণ আমরা দেখেছি প্রেসিডেন্ট মুর্মু আফটার বিং প্রেসিডেন্ট তিনি কিন্তু সুপ্রিম কোর্টের একটা প্রোগ্রামে গিয়ে সেখানে কোর্ট কিভাবে কাজ করছে এই সমগ্র বিষয় নিয়ে কিন্তু তিনি কোয়েশ্চেন তৈরি করেছিলেন। হ্যাঁ, মানে বিচার ব্যবস্থাটাকে কিন্তু তিনি প্রশ্নের মুখোমুখি করেছিলেন। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তার এই 14টি প্রশ্ন। তোমাদের কি মনে হচ্ছে একবার কমেন্ট সেকশনে লিখে জানাও তো, যে প্রেসিডেন্টের এই কোয়েশ্চেন্সগুলো সুপ্রিম কোর্টের কাছে তিনি যে করছেন এটা কি মূলক না অমূলক? ওকে, আচ্ছা, এবার আসো পুরো বিষয়টাকে আমরা ডিটেলসে দেখার চেষ্টা করি। তো তার আগে আমি বলি আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই স্ক্রিনটা খুবই ইম্পর্ট্যান্ট, সো টেক আ স্ক্রিনশট অফ ইট। আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আর্টিকেল 200, আর্টিকেল 201, আর্টিকেল 111, আর্টিকেল 143(1), আর্টিকেল 142, আর্টিকেল 154, আর্টিকেল 163, আরেকটা আর্টিকেল আছে আর্টিকেল 131, 131, ঠিক আছে? এই কয়টা আর্টিকেল কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ তো সাবজেক্টগুলো কি, যেহেতু এই আর্টিকেলগুলো আমার পরে আলোচনা হবে তাই এখানে আমি আর এটাকে আলোচনা করছি না। বাকি এটা রেখেছি যাতে তোমাদের নোটে একটা ওভারভিউ কম্প্যাক্ট থাকে যে হ্যাঁ এইটার মধ্যে এইটা আছে, এই বিষয়টা আছে। সাবজেক্ট রেখেছি, শর্ট নোটও রেখেছি আর্টিকেলগুলো সম্পর্কে। ওকে, আচ্ছা, এটা নোট তো আমি তোমাদেরকে দিয়েই দিচ্ছি, সেখান থেকে পড়ে নেবে। যেহেতু এইগুলো আমি আলোচনা করবো তো এখানে আবার আলোচনা করলে সেখানে আবার আলোচনা হয়ে যাবে, রিপিট হয়ে যাবে। ওকে, বেশ। দেখো সুপ্রিম কোর্ট তার প্রভিশনস আর্টিকেল 143, আর্টিকেল 142। দেখো আর্টিকেল 142 তে 143 তে কি বলা হয়েছে? পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু কনসাল্ট দ্য সুপ্রিম কোর্ট। অর্থাৎ দেশে যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে দাঁড়িয়ে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্ট থেকে অ্যাডভাইজারি নিতে পারে, অ্যাডভাইজারি অপিনিয়ন নিতে পারে, ঠিক আছে? তাহলে আর্টিকেল 143 সাবক্লজ 1 এর মধ্যে the president can refer a question of law or fact of public importance to the Supreme Court for an advisory opinion. Okay, মনে রাখতে হবে the Supreme Court's opinion is not binding, আর সুপ্রিম কোর্ট এই বিষয়ে
যে অপিনিয়ন দেবে সেই অপিনিয়নটা কিন্তু বাইন্ডিং নয়, বাধ্যতামূলক নয়, কিন্তু বাট হাইলি রেসপেক্টেড অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল। যেহেতু আমাদের ভারতবর্ষ সব সময় জুডিশিয়ারিকে একদম টপে রেখেছে, কারণ একটা দেশ যদি সঠিকভাবে চলতে হয় তাহলে জুডিশিয়ারিকে অবশ্যই অবশ্যই কি হতে হবে, জুডিশিয়ারিকে সুপ্রিম পাওয়ার দিতেই হবে। যদি জুডিশিয়ারির সুপ্রিম পাওয়ার না থাকে তাহলে যে যার মতন করে কাজ করবে। যার কারণে সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো অ্যাডভাইজারি অপিনিয়ন আসে সেটা বাইন্ডিং নয় অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, বাট সেগুলোকে রেসপেক্ট করা হয়, হাইলি রেসপেক্টেড অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল মনে করা হয়, এবং গভর্নমেন্ট সেটাকে লাগু করার চেষ্টা করে সর্বদা। ওকে, চল আর্টিকেল 142 কি বলেছে? আর্টিকেল 142 হচ্ছে তোমার সুপ্রিম কোর্টস ইনহেরেন্ট পাওয়ার্স, অর্থাৎ সুপ্রিম কোর্টের একটা এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার। অর্থাৎ আগেই বলেছি যে কনস্টিটিউশনাল ফ্রেমার্স যারা ছিলেন, যারা সংবিধানটা তৈরি করেছেন, তারা এটা দেখেছেন যে একটা লবুক আমরা তৈরি করে দিয়ে গেলাম যাকে কনস্টিটিউশন বলা হবে, কিন্তু দেশের মধ্যে এমন কোনো সিচুয়েশন আসতে পারে, দেশের মধ্যে এমন কোনো পরিস্থিতি আসতে পারে যেখান থেকে দাঁড়িয়ে কনস্টিটিউশনে সেরকম কিছু লেখা নেই, অথচ তার একটা নিষ্পত্তি হওয়া দরকার, অর্থাৎ কমপ্লিট জাস্টিস হওয়া দরকার। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে সুপার পাওয়ার দেওয়া হয়েছে, যে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিবে সেই অনুযায়ী চলবে। সো দিস আর্টিকেল ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড ফ্লেক্সিবল। ওকে, some of President Murmu's questions ask whether the court can use Article 142 to interfere with constitutional roles of the president or governor, আর সেই জায়গা থেকেই কিন্তু প্রেসিডেন্ট মুর্মু এই প্রশ্নটা কোর্টের কাছে করেছেন কয়েকটা প্রশ্নের মাধ্যমে, যে কোর্ট কি আর্টিকেল 142 ইউজ করে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের যে কাজ সেখানে হস্তক্ষেপ করতে পারে। আর্টিকেল 145 এর সাবক্লজ 3 তে কনস্টিটিউশনাল বেঞ্চের কথা বলা হয়েছে। বলা হয়েছে যে কোনো ধরনের কনস্টিটিউশনাল কোয়েশ্চেন্স অ্যারাইজ হলে সেইখানে মিনিমাম 5 জন জাজের কথা বলা হয়েছে, মিনিমাম 5 জন জাজের বেঞ্চের কথা বলা হয়েছে। আর মুর্মু এখান থেকেই বলেছেন যে একটা দেশের একটা কনস্টিটিউশনাল কোয়েশ্চেনের আনসার দিতে গেলে মাত্র 5 জন জাজই কি যথেষ্ট, এটা বলেছেন। সুপ্রিম কোর্টের প্রভিশনসগুলো বোঝা গেল। বেশ, এবার আসো প্রেসিডেন্টের রোলটা দেখো। প্রেসিডেন্টের রোল 111, 201, 474। 111তে কি বলা হয়েছে? অ্যাসেন্ট টু বিলস। ওকে, অর্থাৎ রাজ্যপাল মানে রাজ্যপাল যেটা 200 নম্বর আর্টিকেলে দিয়ে থাকেন, আর সেটা রাষ্ট্রপতি 111 নম্বর আর্টিকেলে দিয়ে থাকেন। কি আছেন? যদি কেন্দ্র সরকার, হ্যাঁ, আমাদের পার্লামেন্টে যদি কোনো আইন তৈরি হয়, সেই আইনটাতে হ্যাঁ তিনি কি করবেন? তার অ্যাসেন্ট দিবেন, তার মতামত দিবেন। ওকে, অর্থাৎ প্রেসিডেন্ট অ্যাট ইউনিয়ন লেভেল, আর গভর্নরটা হচ্ছে স্টেট লেভেল, সেটা আর্টিকেল 200 এ আছে। তাহলে দ্য প্রেসিডেন্ট মে গিভ অ্যাসেন্ট, তাদের সেই বিলটাতে রাষ্ট্রপতি সই করে দিলেন, আইনে পরিণত হয়ে গেল। অথবা উইথ হোল্ড অ্যাসেন্ট, তিনি তার অ্যাসেন্টটাকে উইথ হোল্ড করতে পারেন, হোল্ড করে দিতে পারেন। অথবা রিটার্ন দ্য বিল। ওকে, ইফ, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ, ইফ ইট ইজ নট আ মানি বিল। মনে রাখো, মানি বিলকে কখনোই প্রেসিডেন্ট ফিরিয়ে দিতে পারেন না, বাধ্যতামূলক তাকে সাইন করতে হবে। ওকে, তো মানি বিল ছাড়া অন্য যে কোনো বিলকে তিনি রিটার্ন করে দিতে পারেন ফর রিকনসিডারেশন। ওকে, ধরো যে আমাদের পার্লামেন্ট এমন একটা আইন তৈরি করে ফেলেছে যে আইনটা সত্যি সত্যি দেশের যে ভাবনা বা কনস্টিটিউশনাল যে ভাবনা, সেই ভাবনার পরিপন্থী হয়েছে, তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলে সেই বিলটিকে রিটার্ন করে দিতে পারেন ফর রিকনসিডারেশন। ওকে, তো এই ক্ষমতাগুলো প্রেসিডেন্টের রয়েছে। আর্টিকেল 74-এ কি বলা হয়েছে? এইড অ্যান্ড অ্যাডভাইস অফ কাউন্সিল অফ মিনিস্টার্স। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, প্রেসিডেন্ট কাজ করবেন অবশ্যই অবশ্যই কাউন্সিল অফ মিনিস্টার্স এর অ্যাডভাইসে। হ্যাঁ, মানে কাউন্সিল অফ মিনিস্টার, যেটাকে আমরা ক্যাবিনেট বলি, ক্যাবিনেটের পরামর্শক্রমে রাষ্ট্রপতি কাজ করবেন। দিস ইজ বাইন্ডিং, এটা বাধ্যতামূলক। ভারতের রাষ্ট্রপতি হেড অফ দ্য স্টেট হতে পারেন, কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট নন। আরেকবার বলি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হেড অফ দ্য স্টেট বাট নট দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। সরকারের প্রধান প্রেসিডেন্ট নন, সরকারের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী আর তার ক্যাবিনেট। ওকে, সরকারের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট। সেই কারণে রাষ্ট্রপতি হেড অফ দ্য স্টেট হতে পারেন, কিন্তু দেশের আইন কানুন, দেশের স্বার্থ রক্ষা করার যে মূল দায়িত্ব, সেটা কিন্তু প্রাইম মিনিস্টারের, প্রধানমন্ত্রীর উপরে এবং তার ক্যাবিনেটের উপরে।
সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি যা কিছু করবেন সেটা অ্যাডভাইস ক্রমে, আদেশ ক্রমে করবেন, কাউন্সিল অফ মিনিস্টার্স ক্যাবিনেটের আদেশ ক্রমে, এবং এটা বাইন্ডিং, বাধ্যতামূলক। ওকে, আর্টিকেল 201-এ কি বলা হয়েছে দেখো, আর্টিকেল 200-তে গভর্নরকে ক্ষমতা দেওয়া হয়েছে। এখানে একবার আসো, আর্টিকেল 200-তে গভর্নরের ক্ষমতা দেওয়া হয়েছে অ্যাসেন্ট টু বিলস। ওকে, স্টেট লেভেলে গভর্নর কি করতে পারেন, হয় তিনি বিলটাতে অ্যাসেন্ট দিয়ে দিলেন, সম্মতি দিয়ে দিলেন, অথবা বিলটিকে তিনি উইথহোল্ড করলেন, অথবা সেই বিলটিকে প্রেসিডেন্টের জন্য রিজার্ভ করলেন। হ্যাঁ, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। রিজার্ভ দ্য বিল ফর দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের জন্য রিজার্ভ, অর্থাৎ কোন একটা বিল এসছে, মানে রাজ্য বিধানসভায় পাশ হয়েছে, সেটা রাজ্যপালের কাছে সই করার জন্য এসছে, রাজ্যপাল সেটাকে সই না করে সেটাকে প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দিতে পারেন, রেফার করে দিতে পারেন, রিজার্ভ করা সেটাকে বলা হয়। হ্যাঁ, প্রেসিডেন্ট সেটাকে দেখবেন যে সেটাতে আসলেই সই করা যায় কিনা, বা সেটা সত্যি আইন হবার যোগ্য কিনা। ওকে, আর 4 নাম্বার কাজ তিনি কি করতে পারেন, রিটার্ন ইট ফর রিকনসিডারেশন ইফ নট আ মানি বিল। এটার ক্ষেত্রেও তাই, মানি বিল ব্যতীত যে কোনো বিলকে তিনি আবারও বিধানসভাতে পাঠিয়ে দিতে পারেন রিকনসিডারেশনের জন্য। ওকে, আর এই জায়গা থেকেই এই যে সি নাম্বার পয়েন্ট, এই সি নাম্বার পয়েন্টের জন্যই রাখা হয়েছে আর্টিকেল 201। দেখে নাও একবার, এই যে আর্টিকেল 201। তাহলে প্রেসিডেন্টস রোল ফর স্টেট বিলস, স্টেট বিলের জন্য রাষ্ট্রপতির ভূমিকা কি। ইফ দ্য গভর্নর রিজার্ভস আ স্টেট বিল ফর দ্য প্রেসিডেন্ট মে, তখন প্রেসিডেন্ট কি করতে পারে, হয় প্রেসিডেন্ট সেখানে অ্যাসেন্ট, তার সম্মতি দিয়ে দিতে পারে, অথবা তার সম্মতিকে উইথহোল্ড করতে পারে, বা ডাইরেক্ট দ্য গভর্নর টু রিটার্ন ইট টু দ্য স্টেট লেজিসলেচার, বা তিনি রাজ্যপালের মাধ্যমে সেই বিলটিকে আবার স্টেট লেজিসলেচারে ফিরিয়ে দিতে পারেন। ওকে, আর এই জায়গা থেকেই প্রেসিডেন্ট মুর্মু asks whether her discretion under Article 21 is judicially reviewable। বলছেন যে এই যে ক্ষমতা কনস্টিটিউশন তাকে দিয়েছে, যে রাজ্যপাল যদি কোনো বিল রিজার্ভ করে তার জন্য, তাহলে সেই বিষয়টা কি কোর্ট অফ ল, জুডিশিয়ারি কি সেটা জুডিশিয়াল রিভিউর আন্ডারে আনতে পারে, অ্যান্ড ওয়েদার এনি টাইম লিমিট ক্যান বি ইম্পোজড অন হার, অথবা তার উপরে কি কোনো টাইম লিমিট ইম্পোজ করা যেতে পারে, যে ভাই তুমি 3 মাসের মধ্যে, সুপ্রিম কোর্ট এটা 3 মাসের সাজেশন দিয়েছে যে 3 মাসের মধ্যে তোমাকে সেই বিলে কনসেন্ট দিতে হবে, নাহলে সেটাকে ডিমড কনসেন্ট বলে চালিয়ে দেওয়া হবে। বোঝা যাচ্ছে কথা? চল, তাহলে রাজ্যপালের ক্ষেত্রে কি হয়েছে, আর এন রবি তিনি সেই বিলগুলোকে সম্মতি দেননি, তিনি সেগুলোকে কিছু উইথহোল্ড করেছেন, কিছু প্রেসিডেন্টের জন্য রিজার্ভ করেছেন। আর এই জায়গা থেকে ইস্যুটা কি, দেয়ার ইজ নো টাইম লিমিট। এই দেখো আর্টিকেলের মধ্যে, এই আর্টিকেল 200-র মধ্যে কোথাও কোনো টাইম লিমিট পেলে যে এতদিনের মধ্যে তোমাকে সম্মতি প্রদান করতে হবে, এরকম কোনো টাইম লিমিট দেওয়া নেই। তাই বলছে দেয়ার ইজ নো টাইম লিমিট মেনশনড ফর গভর্নর টু অ্যাক্ট, সাম গভর্নর্স ডিলে দ্য প্রসেস which affects ফেডারেল ফাংশন। আর এর জন্য একটা পয়েন্টও তোমাদেরকে লিখতে হবে যে কিছু কিছু গভর্নর আছেন, তারা সেই এক একটা বিলকে মানে বছরের পর বছর ফেলে রাখে, মাসের পর মাস ফেলে রাখে, যার কারণে সরকারের যে ফেডারেল ফাংশনিং সেটা কিন্তু ব্যাহত হয়, সেই দিকটাতেও নজর রাখতে হবে। দ্য সুপ্রিম কোর্ট অন April 8 2024 ruled, এটা 25 হবে, হ্যাঁ, ruled that গভর্নর্স মাস্ট অ্যাক্ট উইদিন আ রিজনেবল টাইম, একটা রিজনেবল টাইমের মধ্যে গভর্নর বা প্রেসিডেন্টকে কাজ করতে হবে বলে তাদের সম্মতি প্রদান করতে হবে, এবং সুপ্রিম কোর্টে সাজেস্ট করে দিয়েছে 3 মাস। তো এটা তারা পারে কি না সত্যি সত্যি, কিন্তু তারা যে 142 এর ক্ষমতা প্রয়োগ করে দিয়েছে, কিন্তু আসলে এটা ঠিক হলো কিনা সেটা সুপ্রিম কোর্টের যে রিপ্লাই আসবে এই 14টি প্রশ্নের, সেখানেই দেখা যাবে। অ্যান্ড ইফ নট, অ্যাসেন্ট উইল বি কনসিডার্ড ডিমড গ্র্যান্টেড। এই দেখো বলছে যদি 3 মাসের মধ্যে, সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে, যদি 3 মাসের মধ্যে গভর্নর যদি তার সম্মতি প্রদান না করেন, সে যদি উইথহোল্ড করেন, এই যে উইথহোল্ডের কনসেপ্ট যেটা, এটা যদি করেন, তাহলে ধরে নেওয়া হবে ডিমড গ্র্যান্ট, সেটা ধরে নেওয়া হবে যে হ্যাঁ রাজ্যপালের সম্মতি আছে। বুঝতে পারছো, যেটা মানি বিলের ক্ষেত্রে হয়, কিন্তু সেটা এখানে কি করে হবে অন্য বিলের ক্ষেত্রে। প্রেসিডেন্ট মুর্মুজ কোয়েশ্চেন্স চ্যালেঞ্জ দিস রুলিং অ্যান্ড আস্কস, এই রুলিংকে, এই ভার্ডিক্টকে তিনি চ্যালেঞ্জ করেছেন এবং জিজ্ঞেস করেছেন কোর্টকে, ক্যান কোর্ট সেট টাইম লিমিটস, কোর্ট কি টাইম লিমিট সেট করতে পারে, ওয়েন দ্য কনস্টিটিউশন ডাজন্ট, যেখানে কনস্টিটিউশন এই টাইম লিমিট সেট করেনি সেখানে কোর্ট কি করে টাইম লিমিট সেট করে। আর গভর্নর্স বাউন্ড বাই মিনিস্ট্রিয়াল অ্যাডভাইস, আর গভর্নর মিনিস্ট্রিয়াল অ্যাডভাইস দ্বারা বাধ্য ইন অল 4 অপশনস আন্ডার আর্টিকেল 200। এই যেখানে যে 4টে যে বিষয়টা দেওয়া রয়েছে, এইগুলো দ্বারা গভর্নর বাউন্ড।
ক্যান দ্য কোর্ট রিভিউ আ গভর্নরস অর প্রেসিডেন্টস ডিসক্রিপশন আন্ডার আর্টিকেল 200 or 201? খুব বড় প্রশ্ন, যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা আর্টিকেল 200 আর আর্টিকেল 201 এর ভিত্তিতে, সেইটার উপরে কি কোর্ট কখনো রিভিউ করতে পারে? এই প্রশ্ন তুলে দিয়েছেন। ওকে, তো বুঝতেই পারছো গুরুত্বপূর্ণ একটা ম্যাটার, কারণ এরপর যে সুপ্রিম কোর্টের যা সিদ্ধান্ত আসবে, যে অ্যাডভাইজারি আসবে, এটা কিন্তু পরবর্তীকালে আমাদের দেশ চলার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু কাজে লাগবে। আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, সেটাতেও কিন্তু কাজে লাগবে। ওকে, এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা পয়েন্ট ইনক্লুড করি। আমি যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমাদের কোর্টগুলো সত্যি সত্যি কতটা গ্রহণযোগ্যতা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কিনা একবার ভাবতে হবে। আমি তোমাদের জাস্ট একটু ভাবার জন্য বলছি। এখন যে কথাগুলো বলছি এগুলো তোমাদের আনসার স্ক্রিপ্টে থাকবে না কিন্তু, হ্যাঁ। শোনো, আমাদের রাজ্যে 25,000 শিক্ষকের চাকরি চলে গেল। পরিষ্কার কেন চাকরি চলে গেল? কারণ সেখানে একদম ক্লিয়ারলি এভিডেন্ট, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন যে হ্যাঁ, চাকরিতে দুর্নীতি হয়েছে। তাহলে একটা রাজ্য সরকার, তাদের একটা দুর্নীতি কোর্টে প্রমাণ হলো, হাইকোর্টে প্রমাণ হলো, পরবর্তীকালে চ্যালেঞ্জ হওয়ার পরে সুপ্রিম কোর্টে প্রমাণ হলো দুর্নীতি হয়েছে। 25,000 লোকের চাকরি চলে গেল। এক একটা পরিবারে যদি 4 জন করে লোক থাকে, তাহলে একবার ভেবে দেখো তো কতজন লোকের, মানে কতজন লোক, কম করে 1 লক্ষ লোক প্রভাবিত হলো এই ঘটনার দ্বারা। তাহলে একটা দেশের 1 লক্ষ মানুষ সরাসরি যে রায়ের মাধ্যমে প্রভাবিত হচ্ছে, তাহলে সেই জায়গা থেকে কি সুপ্রিম কোর্টের সুওমোটো সবকিছুই যে সুপ্রিম কোর্টে আপিল করতে হবে, আপিল করার পরেই সে মানে কাজ করবে তা নয়। সুপ্রিম কোর্টের সুওমোটো ব্যাপারটা একটা রয়েছে। কেন রাজ্য সরকারের ওপরে, চিফ মিনিস্টারের ওপরে, এডুকেশন মিনিস্টারের ওপরে কেন কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন করার জন্য রুলিং সুপ্রিম কোর্ট কেন দিল না? এটা হচ্ছে আমার প্রশ্ন। যেখানে 1 লক্ষ লোকের জীবন প্রভাবিত হয়েছে এবং তার সাথে আনুষঙ্গিক আরো মিলিয়ে নিলে অনেকগুলো জীবন যেখানে প্রভাবিত হয়েছে, সেইখানে দাঁড়িয়ে সরকারের ভুলের জন্য কেন এতগুলো লোককে সাফার করতে হবে? আর সেই যে সরকারের জন্য সাফার করতে হলো, সেই সরকারটাকে কেন ব্লেম করা গেল না? সেই সরকারটাকে কেন ইনভেস্টিগেশনের আওতায় আনা গেল না? কেন সুপ্রিম কোর্ট সুওমোটো কগনিজেন্স নিয়ে কেন তারা সেখানে সিবিআই এনকোয়ারি কেন দিল না? এটা কিন্তু খুব বড় প্রশ্ন, ছোট নয়। ওকে, তো এইভাবেই কিন্তু ধীরে ধীরে কোর্টের ওপরে মানুষের আস্থা আশা করছি কমছে। চল নাও এখানে আমরা শেষ করব কতগুলো বিষয় দেখে, যে ওয়াই দিস ম্যাটার্স। এই ঘটনাটা, অর্থাৎ আজকের ক্লাসে আমরা যা কিছু পড়লাম, এই বিষয়টা ম্যাটার্স করে কেন, কেন এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট 1 নাম্বার কারণ দিস ডিবেট রিফ্লেক্টস টেনশনস বিটুইন দ্য জুডিশিয়ারি অ্যান্ড দ্য এক্সিকিউটিভ। জুডিশিয়ারি আর এক্সিকিউটিভের মধ্যে একটা টেনশনকে দেখায়, আর অ্যান্ড বিটুইন সেন্ট্রাল স্টেট, এবং রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একটা কনফ্লিক্ট বা টেনশনসকে রিফ্লেক্ট করে। ওকে, দ্য কনস্টিটিউশনাল ব্যালেন্স অফ পাওয়ার ইজ বিং টেস্টেড। যেটা কনস্টিটিউশন যে পাওয়ার অফ যে ব্যালেন্স অফ পাওয়ার দেওয়া হয়েছে, সেটাকে টেস্টেড হয়ে যাচ্ছে না। বিটুইন গভর্নর অ্যাজ সেন্ট্রাল রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড স্টেট গভর্নমেন্টস ইলেক্টেড বাই দ্য পিপল, যেখানে গভর্নর হচ্ছেন কেন্দ্র সরকারের একজন প্রতিনিধি, এবং স্টেট গভর্নমেন্ট হচ্ছে সেই এলাকার, সেই স্টেটের জনগণের দ্বারা নির্বাচিত সরকার। এই দুটোর মধ্যে ক্ল্যাশ হয়ে যাচ্ছে নাকি? Supreme Court's upcoming advisory opinion will clarify these powers and ensure smoother legislative process. আমরা এটাকে আশা করি যে আগামী দিনে সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইজারি আসবে, তাতে এই বিষয়টা ক্লিয়ার হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা পয়েন্ট নাম্বার 4, ইন্ট্রোডিউসড দ্য প্রিন্সিপাল অফ ডিমড অ্যাসেন্ট। ডিমড অ্যাসেন্টের প্রিন্সিপালটা এখানে প্রতিষ্ঠিত হলো। ইফ দ্য গভর্নর ডাজ নট, বিষয়টা কি, ইফ দ্য গভর্নর ডাজ নট অ্যাক্ট উইদিন আ রিজনেবল টাইম suggested as 3 months, the bill is deemed to have received assent. বুঝেছো? রাজ্যপাল যদি 3 মাসের মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া না দেয়, তাহলে সেটাকে ধরে নেওয়া হবে যে সেই বিলটা পাস হয়ে গেছে, রাজ্যপালের সম্মতি হয়ে এসে গেছে। ওকে, সো এই বিষয়টা আশা করছি যে ক্লাসে আজকে আলোচনা হলো তোমাদের ভালো লেগেছে। যদি কিছু তোমাদের মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, আর বাকি ভিডিওটাকে একবার লাইক করে দাও। ওকে, ভালো থেকো সবাই।